হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে তোমাদের অনেকের অনেক রকম বক্তব্য থাকে, আজকে সেইগুলো আমি ক্লিয়ার করে দেব। স্পেশালি যারা এএনএম আর জিএনএম এর ক্যান্ডিডেট। আমরা জানি এএনএম এবং জিএনএম এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে পরীক্ষার তারিখ 29শে জুন। পরীক্ষার তারিখ 29শে জুন রবিবার, কিন্তু ফর্ম ফিল আপের ডেট এখনো দেওয়া হয়নি। ফর্ম ফিল আপের দিন এখনো দেওয়া হয়নি। আশা করা হচ্ছে যে ফর্ম ফিল আপ এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে হয়ে যাবে। আশা করা যাচ্ছে এএনএম জিএনএম এর পরীক্ষার দিন যেহেতু 29শে জুন রবিবার, আশা করা যাচ্ছে এই মাসের শেষে, এপ্রিলের এই মাসের শেষে অথবা মের প্রথম উইকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা জানবো ইডব্লিউএস সার্টিফিকেটটা কি, কিভাবে আবেদন করতে হবে, ডকুমেন্টস কি কি লাগবে, আর সুবিধা কি কি পাওয়া যাবে ইডব্লিউএস সার্টিফিকেটটা থাকলে। প্রথমেই বলি, ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু শুধু এবং শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির বাচ্চাদের জন্য। প্রথমেই বলি, এএনএম জিএনএম এর ক্ষেত্রেও ইডব্লিউএস সার্টিফিকেট শুধু এবং শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। তাহলে এক এক করে আমরা আজকে জানবো। আশা করি এই একটা ভিডিওতে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। এএনএম জেএনএম পারপাস বক্তব্য রাখবো। সুবিধা কি কি পাবে, সুবিধা কি কি পাবে। ফার্স্ট সুবিধা, পরীক্ষায় কম নম্বরও যদি পাও, কম নম্বর পেলেও সরকারি কলেজে পড়ার সুযোগ পাবে। কেন ম্যাম? কারণ হচ্ছে দেখা গেছে এসসি বা এসটি বা ওবিসি এদের নাম্বারের থেকেও যারা ইডব্লিউএস এর সার্টিফিকেট যাদের আছে, যে সকল ক্যান্ডিডেটদের, তাদের কাট অফ এদের থেকেও কম যায়। এবারে ভাবো, আমরা সবাই জানি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের সব সময় একটা মাথার মধ্যে চাপ থাকে যে কাট অফ বেশি, কাট অফ বেশি, তাই না? এটা একটা ক্ষোভের বিষয়, অবশ্যই ক্ষোভের বিষয়। এসসি এসটি ওবিসিদের তুলনায় জেনারেল ক্যাটাগরির বাচ্চাদের একটা সবসময় একটা চিরন্তন সত্য মাথায় নিয়ে চলতে হয়, অন্তত ভারতে এবং আমাদের বেঙ্গলে, যে কাট অফ তো জেনারেলদের বেশি যাবে। তো এক্ষেত্রে এএনএম জেএনএম এর ক্ষেত্রে কেসটা একটু উল্টো, এবং সেটা জেনারেলদের জন্য ভালো। কি না, এসসি এসটিদের থেকেও কাট অফ কম যায়। সেকেন্ড, যদি ইডব্লিউএস সার্টিফিকেটটা থাকে, সরকারি কলেজে তো পড়তে পারবেই, প্লাস সরকারি কলেজে চাকরি পাওয়ার ক্ষেত্রেও বেশি সুবিধা পাওয়া যায়। কিভাবে ম্যাম এটা বলতে পারছেন? কারণ যেরকম এসসি এসটি ওবিসিদের একটা সংরক্ষণ কোটা থাকে, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি? রিজার্ভেশন কোটা। ইংরেজিতে আমরা বলি রিজার্ভেশন কোটা। একটা সংরক্ষণ থাকে, 30%, 33%, 20% এরকম করে থাকে। তো ইডব্লিউএস এক্ষেত্রে কত থাকে? 10% সংরক্ষণ থাকে, যেটা নেহাতি মন্দ নয়। 10% আলাদা করে রিজার্ভেশন পাবে যদি ইডব্লিউএস সার্টিফিকেটটা থাকে। এবারে ইডব্লিউএস এর ফুল ফর্মটা কি ম্যাম? ফুল ফর্মটা কি? ইকোনমিক্যালি উইকার জোন। যারা ইকোনমিক্যালি উইকার জোনে বিলং করে, মানে আর্থিকভাবে একটু পিছিয়ে আছে, আর্থিকভাবে একটু পিছিয়ে আছে। তো ম্যাম এটা কি করে বোঝা যাবে আর্থিকভাবে? কোনো নিশ্চয়ই কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি বলে দিই। তার আগে বলবো ডকুমেন্টস কি কি লাগে। ডকুমেন্টস কি কি লাগে? প্রচুর প্রচুর ডকুমেন্ট লাগে, প্রচুর ডকুমেন্ট, অনেক কাগজ জমা দিতে হয়। কি কি কাগজ জমা দিতে হয় ম্যাম? ফার্স্ট বক্তব্যে আসি। তোমাকে জমা দিতে হবে হয় তোমার ভোটার কার্ড বা আধার কার্ড, হয় তোমার ভোটার কার্ড অথবা আধার কার্ড, যেখানে তোমার ডেট অফ বার্থ, তুমি কোথায় থাকছো, তোমার বাবার নাম
যদি মেয়ে হও এবং তুমি বিবাহিত হও সেক্ষেত্রে তোমার স্বামীর নাম, এগুলো লেখা থাকবে। আর কি লাগবে? প্যান কার্ড লাগবে। প্যান কার্ডে কি কি লাগবে? প্যান কার্ডে তোমার প্যান নাম্বার থাকবে আর জন্মের তারিখটা মেনশন করা থাকবে। আর কি লাগবে ম্যাম? আর লাগবে বার্থ সার্টিফিকেট, যেটাকে বাংলায় বলা হয় জন্ম প্রমাণপত্র। তুমি পঞ্চায়েত এরিয়ায় জন্মগ্রহণ করেছো না মিউনিসিপ্যালিটিতে, সরকারি কলেজে তো হাসপাতালে জন্মগ্রহণ করেছো নাকি বেসরকারি হাসপাতালে, তো একটা বার্থ সার্টিফিকেট হয়, সেটা লাগবে। আর কি লাগবে? পে স্লিপ। ম্যাম পে স্লিপ আমার কোথায়? তুমি ভাবছো আমার কোথায় পে স্লিপ? দেখো এমন তো হতেই পারে তুমি কোনো ব্যবসা করো, এমন তো হতেই পারে তুমি এএনএম জেএনএম এর জন্য ইন্টারেস্টেড, কিন্তু তুমি কোথাও ছোটখাটো একটা চাকরি করো, তো সেখান থেকে তোমার পে স্লিপ পাবে। যদি কারোর মনে হয় ম্যাম আমি না একটা ছোট্ট ব্যবসা করি, তো তোমার ব্যাংকের স্টেটমেন্ট, সেটাকেই বলছে পে স্লিপ। অথবা যদি দুটোই না থাকে, ম্যাম আমি চাকরি করি না, ভালো কথা, ম্যাম আমি কোনো ব্যবসাও করি না, ভালো কথা, তাহলে কোথা থেকে পে স্লিপ দেবো ম্যাম? সেক্ষেত্রে তোমার পরিবারের, সেটা তোমার হতে পারে বাবার, সেটা তোমার হতে পারে দাদার, তোমার দিদির বা তোমার স্বামীর, যদি তুমি বিবাহিত হও। হলো? ম্যাম আমার পরিবারে আমার বাবা দাদা কাকা স্বামী কেউ চাকরি করে না, ব্যবসা করে, ভালো কথা। ব্যবসা যদি করে তাহলে ব্যাংকের একটা স্টেটমেন্ট আছে প্রতি মাসে, সে মোটামুটি কত টাকা রোজগার করে সেইটা জমা দিতে হবে। আর কি? ইনকাম সার্টিফিকেট। ধরো তুমি চাকরি করো, তো তোমার একটা ইনকাম সার্টিফিকেট আছে, সেটা বের করে নিতে হবে। যদি তুমি চাকরি বা ব্যবসা কিছু করো না, আবারও আসছি, তাহলে তোমার বাবা দাদা কাকা বা তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার স্বামীর ইনকাম সার্টিফিকেটটা জমা দিতে হবে। আর কি? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তুমি যেখানে বাস করো, রেসিডেন্স মানে কি বাড়ি, যেখানে তুমি বাস করো তার একটা সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। সাবকাস্ট সার্টিফিকেট, তুমি তো জেনারেল ক্যাটাগরি, প্রতিটা জেনারেল ক্যাটাগরিরও সাবকাস্ট থাকে, যেমন কেউ কায়স্থ কিন্তু জেনারেল ক্যাটাগরি, কেউ বদ্যি জেনারেল ক্যাটাগরি, কেউ ব্রাহ্মণ কিন্তু জেনারেল ক্যাটাগরি, তো তোমার সাবকাস্ট তার একটা সার্টিফিকেট জমা দিতে হবে। আর লাস্টে দিতে হবে কি? সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশন মানে তুমি নিজে একটা কাগজে লিখবে যে আমি ডিক্লেয়ার করছি এই সমস্ত ডকুমেন্ট আমি যা যা দিয়েছি সব বৈধ, এগুলো 2 নম্বরই নয়, দিয়ে তলায় নিজে অ্যাটাস্টেড করবে, মানে নিজে সিগনেচার করে দেবে। তো এই কটা ডকুমেন্ট লাগবে। লাস্টে সেলফ ডিক্লারেশন, আমি ডিক্লেয়ার করছি, তো তুমি করছো, তুমি একটা সাদা কাগজে লিখবে এই যে ডকুমেন্ট, উপরোক্ত ডকুমেন্টগুলো আমি দিয়েছি এগুলো একটাও ফেক নয়, সবগুলো সঠিক, দিয়ে লিখে তুমি তোমার নামটা সই করে দেবে, সেলফ অ্যাটাস্টেড, নিজের নাম সই করাটাই সেলফ অ্যাটাস্টেশন হলো। এবার বলি কিভাবে অ্যাপ্লাই করবে। প্রথমেই এই ডকুমেন্টগুলোকে তুমি গুছিয়ে নিলে, পরপর ডকুমেন্টগুলো তুমি গুছিয়ে নিলে, এবার কি করবে? এবারে তুমি চলে যাবে, যদি তুমি ডিস্ট্রিক্টে থাকো, ধরো তোমার বাড়ি ডিস্ট্রিক্টে, ধরো বারাসাত ডিস্ট্রিক্টে তুমি বাস করো, হাওড়া ডিস্ট্রিক্টে তুমি বাস করো, হলো, তাহলে তুমি চলে যাবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে এডিএম, এডিএম এর কাছে যাবে, ডিএম নয়, এডিএম এর কাছে যাবে, ঠিক আছে? এবারে ধরো তুমি ডিস্ট্রিক্টেই আছো কিন্তু তোমার এডিএম এর অফিসের থেকে দূরে বাড়ি, সেক্ষেত্রে তুমি চলে যাবে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, এডিসির কাছে, এডিসির কাছে চলে যাবে। ছেড়ে দাও তুমি মহকুমায় বাস করো, যেরকম আমাদের ব্যারাকপুর সাব ডিভিশন, তো সেক্ষেত্রে তুমি সোজা চলে যাবে সাব ডিভিশনাল অফিসারের কাছে, মহকুমা শাসক মানে এসডিওর কাছে, এসডিওর কাছে চলে যাবে। সাপোজ তুমি সাব ডিভিশন বা মহকুমায়ও থাকো না, তুমি পঞ্চায়েত বা কোনো ব্লকে থাকো, তাহলে তুমি চলে যাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিওর কাছে। এই অফিসারেরা, তোমরা ডিসাইড করে নাও তুমি ডিস্ট্রিক্টে আছো নাকি মহকুমায় আছো নাকি ব্লকে বা পঞ্চায়েতে আছো, এই অফিসারদের কাছে চলে গিয়ে তুমি এই ডকুমেন্টগুলো যেগুলো লিখে তৈরি করে রেখেছো, তুমি সব ডকুমেন্ট পরপর গুছিয়ে গিয়ে জমা দিয়ে বলো আমি ইডব্লিউএস সার্টিফিকেট চাই স্যার। ওনারাই তোমাকে একটা অ্যাপ্লিকেশনের ফর্ম দেবে, ডকুমেন্টগুলো গুছিয়ে সোজা এনাদের কাছে, কারোর না কারোর কাছে চলে যাও, দিয়ে বলো আমি ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে চাই স্যার,
বাকি এনারা হেল্প করে দেবেন। হলো। কারা কারা করতে পারবে? দেখো জেনারেল ক্যাটাগরির সবাই করতে পারবে ম্যাম না, এর এলিজিবিলিটি কি তাহলে ম্যাম? কারা করতে পারবে, এলিজিবিলিটি কি? প্রথমেই আসি, যারা কিন্তু এসসি এসটি ওবিসি তারা করতে পারবে না, তারা করতে পারবে না। এসসি এসটি ওবিসি তারা করতে পারবে না, প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? পরিবারের তোমার বাবা দাদা অথবা তুমি যদি বিবাহিত হও, মহিলাদের ক্ষেত্রে বলছি, তোমার স্বামী, সবার রোজগার যদি বছরে 8 লাখের নিচে হয়, 8 লাখের মধ্যে হতে হবে বছরে রোজগার। যদি তুমিও রোজগার করো, তোমার বাবাও রোজগার করেন, অথবা তোমার স্বামী করেন, অথবা তোমার দাদা করেন, সবার রোজগারটা পরিবারের মিলিয়ে বার্ষিক রোজগার হতে হবে 8 লাখের ভেতরে। ধরো কেউ চাকরি করে না, চাকরি ছাড়া যদি কেউ ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রেও 8 লাখের মধ্যে তোমাদের বার্ষিক রোজগার হতে হবে গোটা পরিবারের, বার্ষিক। বছরে 8 লাখের বেশি রোজগার করা যাবে না, তাহলে তুমি ইডব্লিউএস পাবে না। যাদের 8 লাখের ওপরে রোজগার পরিবারের, তারা ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারবে না। এবারে বলি, প্রতি বছর এপ্রিল মাস থেকে ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন বা অ্যাপ্লাই শুরু হয়, আর এটা মাত্র 1 বছরই ভ্যালিড থাকে। মানে তুমি ধরো আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। 19 তারিখে যদি তুমি অ্যাপ্লাই করছো, তো আর তোমার সার্টিফিকেট ধরো এ মাসের 30 তারিখে এলো সাপোজ, তাহলে আগামী বছর 30 তারিখ পর্যন্ত তোমার সার্টিফিকেট ভ্যালিড থাকবে। অথবা আগামী বছর 31শে মার্চ, কারণ আমরা জানি ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল টু মার্চ, মানে 1 এপ্রিল টু 31 মার্চ পর্যন্ত ভারতে ফিনান্সিয়াল ইয়ার ধরা হয়। তো ইডব্লিউএস সার্টিফিকেট তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই 31 মার্চে গিয়ে শেষ হয়ে যাবে। এবারে গত মাসেই আমাদের মার্চ মাস শেষ হয়েছে, এপ্রিল হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম, অ্যাপ্রোপ্রিয়েট মাস ইডব্লিউএস আবেদন করার জন্য। মাত্র 1 বছর ভ্যালিড থাকে, 1 বছর মাত্র ভ্যালিড থাকে। তাই এপ্রিল হচ্ছে একদম পারফেক্ট টাইম। দেখো ফর্ম ফিল আপ শুরু হয়নি এএনএম জেএনএম এর, আগে এই কাজটা গুছিয়ে নাও, কারণ এই কাজটা হতে কোনো কোনো জায়গায় 30 দিন লাগে, আবার কোনো কোনো জায়গায় 15 দিনে হয়ে যায়। বেশি খুব জমার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে, যে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো যদি সব ঠিক থাকে, ম্যাক্স টু ম্যাক্স 1.5 মাস, তার বেশি টাইম লাগে না, ম্যাক্স টু ম্যাক্স 1.5 মাস। তো ফর্ম ফিল আপ করার আগেই এই জিনিসটাকে রেডি করে নাও। আজকের ভিডিওটা দেখে নিলে কালকেই একদম হয় বিডিও অফিসে, নাহলে এসডিও অফিসে, নাহলে এডিএম অফিসে চলে যাও। যাদের এখনো ইডব্লিউএস সার্টিফিকেট হয়নি তারা একদম কালকে সকালে, সরি কালকে তো আবার রোববার, সোমবার দিন 21 তারিখ, সোমবার দিন 21 তারিখ বিডিও অফিস বা এসডিও অফিস বা এডিএম এর অফিসে চলে যাও, গিয়ে বলো স্যার আমি ইডব্লিউএস এর সার্টিফিকেট চাই। ওনারা আবার তোমায় ডকুমেন্ট বলে দেবেন, আমি যেগুলো বলে দিয়েছি সেগুলোই বলে দেবেন। তবু তোমরা সোমবার দিন চলে যাও, কারণ এএনএম জেএনএম এ কিন্তু খুব খুব ভালো সুযোগ থাকে এটায়। এবার যদি এই 8 লাখ নিচে হতে হবে, এছাড়াও যদি কোনো গল্প থাকে, ম্যাম আমাদের কিছু পৈতৃক জায়গা জমি আছে, সেটাও কি দেখাতে হবে? দেখাতে হবে। 5 একরের মধ্যে যদি জমি থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু তার বেশি হওয়া যাবে না, বেশি নয়। 5 একর মানে 5 একর মানে কত বিঘা? 5 একর মানে ওই 8 বিঘার মতন। 5 একর মানে ওই 8 বিঘার মতন। 8 বিঘা জমির বেশি কৃষি জমি, বাস্তু জমি নয়, কৃষি জমি রাখা যাবে না। 5 একর বা 8 বিঘা, 5 একর বা 8 বিঘার বেশি কৃষি জমি থাকা যাবে না। পৈতৃক বাড়ি মিনিমাম 1000 স্কোয়ার ফিটের ভেতরে হতে হবে, তার বেশি হওয়া যাবে না। বাড়িটা যেটা তোমাদের দাঁড়িয়ে আছে সেটা 1000 স্কোয়ার ফিটের বেশি হওয়া যাবে না। আর ধরো তুমি পঞ্চায়েত এরিয়াতে থাকো, তাহলে 1800 স্কোয়ার ফিটের তোমার বাড়ি বা বাস্তু জমি হতে পারে। যদি তুমি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো তাহলে তোমার 900 স্কোয়ার ফিটের ভেতরে তোমার বাস্তু জমি হতে পারে, এর বেশি জমি থাকা যাবে না। তাহলে মেইনলি দুটো ক্রাইটেরিয়া, বছরে গোটা পরিবারের রোজগার 8 লাখের ভেতরে হতে হবে, এবং যদি জায়গা জমি তোমাদের কিছু থেকে থাকে তাহলে সেটা
যদি কৃষি জমি হয় 8 বিঘার বেশি হবে না, পৈতৃক বাড়ি 1000 স্কোয়ার ফিটের বেশি হবে না, যদি পঞ্চায়েত এরিয়ায় থাকো তাহলে 1800 স্কোয়ার ফিটের বেশি করা যাবে না জমি, বাড়ি ছাড়া জমি বলছি এটা, এই ক্ষেত্রে বাড়ি ছাড়া আলাদা জমি। মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো, তোমার অলরেডি একটা বাড়ি আছে যেটা 1000 স্কোয়ার ফিটের বেশি হওয়া যাবে না, এছাড়া তুমি 900 স্কোয়ার ফিটের জমি রাখতে পারো। এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। তো বলছি আবারও, যারা এএনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, জেনারেল ক্যান্ডিডেট, তাহলে ইডব্লিউএস সার্টিফিকেটটা বের করে নাও, কারণ 29শে জুন বলে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, সেটা দেখেও নে একবার। 29শে জুন রবিবার পরীক্ষা হবে, তাহলে এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তার আগে করে নাও। মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগে সার্টিফিকেটটা রেডি হতে, মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগে সার্টিফিকেটটা রেডি হতে। যারা এখনো করনি, সোমবার দিন অবশ্যই বিডিও, এসডিও অথবা এডিএম সাহেবদের অফিসে চলে যাও, দিয়ে বলো আমি ইডব্লিউএস সার্টিফিকেট বার করব। এএনএম জেএনএম সংক্রান্ত আর যদি কোনো রকম এক্সট্রা ইনফরমেশন আমি পাই, সঙ্গে সঙ্গে আমি এই চ্যানেল, আমাদের যেটা টেক্সট বুক বেঙ্গলি, এটা ইউটিউব চ্যানেল, এখানে জানিয়ে দেব। এছাড়া এই নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো, 8910299516, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করে দেব। এছাড়া একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এএনএম জেএনএম পারপাস, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ক্রিয়েট করা আছে এএনএম জেএনএম পারপাস। এই ক্লাসের এই যে ভিডিওটা, এটার ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে গেলেই দেখবে ওখানে লেখা আছে যে যারা যারা এএনএম জেএনএম সংক্রান্ত সমস্ত রকমের তথ্য পেতে চাও, তারা এই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সম্পূর্ণ ফ্রি, যে কোনো ইনফরমেশন আমি পাবো এএনএম জেএনএম রিলেটেড, আমি তোমাদেরকে গ্রুপেও জানিয়ে দেব এবং আমি ভিডিও করে দেব। তো আমার মনে হয় যাদের ইডব্লিউএস সার্টিফিকেট রিলেটেড কোনো রকম অসুবিধা ছিল বা জিনিসটা বুঝতে পারছিলে না, তাদেরকে আমি বলে দিলাম। মাথায় রেখো, 29শে জুন কিন্তু পরীক্ষা, এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপ এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে হয়ে যাবে। তার আগে 15 থেকে 20 দিন মিনিমাম সময় লাগে, ম্যাক্স টু ম্যাক্স 1 মাস। তার আগে ডকুমেন্টগুলোকে রেডি করো, যদি যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেই পারপাস যদি থেকে থাকে, ডকুমেন্ট তৈরি করে তোমাদের নিকটবর্তী বিডিও স্যার, এসডিও স্যার অথবা এডিএম স্যারেদের অফিসে চলে যাও এবং গিয়ে ডকুমেন্ট জমা করে দিয়ে বলো আমার ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে। এবং ইডব্লিউএস এ কিন্তু 10% রিজার্ভেশন আছে। সেকেন্ড বক্তব্য কি, এই সার্টিফিকেট মাত্র 1 বছর ভ্যালিড থাকে, সময় একদম নেই হাতে, রাজ্যের অবস্থা খুব খারাপ। আর এএনএম জেএনএম পরীক্ষায় বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। ম্যাম 18 হলে দেওয়া যায়, 18 থেকে শুরু করে যে কোনো বয়সে দেওয়া যায়, মিনিমাম বয়স হতে হয় 18, মিনিমাম বয়স হতে হয় 18, আর কোনো ঊর্ধ্বসীমা নেই। ম্যাম আমার 30 দিতে পারবে, ম্যাম আমার 35 দিতে পারবে। এএনএম শুধু মহিলারা দিতে পারে, জিএনএম মহিলা এবং পুরুষ দুজনেই দিতে পারে। এএনএম মহিলারা দিতে পারে শুধুমাত্র, পুরুষরা পারে না। মহিলা এবং পুরুষ দুটোই পারে হচ্ছে জিএনএম। পাস কি করতে হবে? এইচএস পাস, এইচএস পাস, এইচএস পাস থাকলেই হবে, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, শুধু মিনিমাম তোমার 18 বছর বয়সটুকু হতে হবে, মিনিমাম তোমার 18 বছর বয়সটুকু হতে হবে, দ্যাটস ইট। তো আশা করি আজকের ভিডিও তোমাদের কাজে আসবে এবং একদম সময় নষ্ট করো না। যারা নিজেদের পায়ে দাঁড়াতে চাও একদম ঝাঁপিয়ে পড়ো। চলো সকলে ভালো থেকো, জয় হিন্দ।